ব্রিফিং এ স্বাভাবিকভাবেই আজকাল বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়, প্রশ্ন ওঠে। আজকেও ৩ টি প্রশ্ন ছিল। একটি অবশ্যই প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো সুনিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়েছে কি হয়নি। দ্বিতীয়ত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারতে আসবেন না, এমন কোনো শর্ত বাংলাদেশ আরোপ করেছে কিনা। তৃতীয়ত বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং ডিজেল সংকট চলছে, এ বিষয়ে তারা ভারতের কাছে বাড়তি ডিজেল সাহায্য চেয়েছেন, সেক্ষেত্রে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। ৩টি প্রশ্নের উত্তরতেই যেটা মুখপাত্র রণদীপ জয়সওয়াল যেটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরেই তাকে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারপরেও আবার ব্রিক্স এর সভাপতি হিসাবে তিনি বিমস্টেকের সভাপতি তারেক রহমানকেও ব্রিক্স আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যেটা সরকারিভাবে বলেছেন, আমরা দুটি আমন্ত্রণের পর আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা কিছু জানায় কিনা। কিন্তু আমরা অন্য সূত্রে, সরকারি সূত্রে বলতে পারেন যে জানতে পেরেছি যে তারেক রহমান আসন্ন ভারত সফরে, হ্যাঁ, ওই শেখ হাসিনা প্রসঙ্গে ওটাতে কোনো জবাব দেননি মুখপাত্র। আর ডিজেল সংক্রান্ত বিষয়ে বলেছেন যে নিশ্চয়ই ডিজেল তো আজই বোধহয় বাংলাদেশে খবর হয়েছে ৮৫,০০০ টন না কত ডিজেল পৌঁছেছে, যেটা আগের থেকে অনেক বেশি। তারা আরো বেশি চাইছেন। তারা বলেছে যে ডিজেলের অ্যাভেলেবিলিটি, প্রাপ্তি এবং তার উপরে ভারতের আভ্যন্তরীণ চাহিদা এগুলো দেখেই তাদের জ্বালানি মন্ত্রক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং এটাও ঘটনা যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এখানে আসার পর জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাতে বাংলাদেশকে বাড়তি ডিজেল দেওয়া যায় কিনা এ বিষয়ে আলাপ আলোচনাও করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। যদি আসন্ন সফর হয় তাহলে সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যেটা আমি সরকারি সূত্রে যেটা জেনেছি, নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাস, কারণ ২৮শে আগস্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠক এবং উজবেকিস্তানে যাবেন। তারপরে ফিরে আসার পর তার এখানে কিছু বেশ কিছু রাজ্যে সফরের ব্যাপার আছে। ফলে তারপরে ব্রিক্স এর সম্মেলন প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফলে সেপ্টেম্বরে তারপরে তৃতীয় সপ্তাহ থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন। ফলে সেপ্টেম্বরটা খুব বিজি সময়। ফলে একমাত্র সম্ভাব্য সময় হচ্ছে এই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগেই। যেখানে ভারতের কিছু কিছু গণমাধ্যম তারা সম্ভাব্য কিছু তারিখ বলেছেন, ২১-২২ যদি নাও হোক, কারণ বাংলাদেশের তো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ২০ তারিখে, তার একটা শপথ গ্রহণ অনুষ্ঠানেরও হবে। সেই শপথ গ্রহণটা হয়ে যাওয়ার পরেও হয়তো তারেক রহমান আসতে পারেন। সেই জন্য তিনি হয়তো ২১-২২ থেকে ২৫-২৬ এর মধ্যে কোনো একটা সময়, তবে এটা ঘটনা দুদিনের বেশি থাকবেন না, দুদিনের জন্য সফর করবেন এবং একটা বড় ডেলিগেশনও আসতে পারে তার সঙ্গে। আমি এই কারণে বলছি যে আমি অন্য সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ হাই কমিশন তারেক রহমান এখানে কোন হোটেলে থাকবেন তার কিছু তারা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা, যাচাই করা, কথাবার্তা বলা, সিকিউরিটি বিষয় সেগুলো তারা দেখতে শুরু করেছেন। ফলে মনে হচ্ছে যে আচ্ছা। ভিজিটটা হয়তো হওয়ার সম্ভাবনা একটা আছে, যদি না নতুন কোনো অঘটন ঘটে যায় এর মধ্যে আর কি। বলুন। দাদা, গত সপ্তাহের আমাদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। আবার সার্জিও গোর বাংলাদেশ থেকে ট্যুর করে গিয়ে তিনি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন। এই দুইটা মিটিং এর ভেতরকার কোনো কিছু কি জানতে পেরেছেন কিনা, অথবা এই মিটিং গুলোর গুরুত্ব তাৎপর্য কি বলে আপনি মনে করেন? মানে আমাদের কাছে দাদা, আমাদের কাছে মনে হয় যে এখানে কি শেখ হাসিনা নিয়ে আলাপ টালাপ হয়েছে, এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। দেখুন, একটা বিষয় তো ঠিকই যে ভারত সরকার মনে করেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত এবং যে কারণে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে রাখা সেটা তারা সমর্থন করেন না। আমেরিকা এ ব্যাপারে খোলাখুলি কিছু বলেননি, কিন্তু যেহেতু সার্জি গোর অন্তত দুবার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন, ফলে নিঃসন্দেহে বিষয়টা আলোচিত হয়ে থাকতে পারে। কিন্তু যে বিষয়টাতে একমত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি
এটা নিয়ে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র তারা কিন্তু দুজনই উদ্বিগ্ন, এবং তারা দুই রাষ্ট্রই মনে করে যে এই ব্যাপারে তারা সহমত। যেমন করে হোক বাংলাদেশকে হয়তো মানে চীন প্রভাব মুক্ত করার একটা উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগটা একমাত্র নিতে পারে ভারতই। ভারত নিতে পারে কিভাবে? ভারত সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যদি সরাসরি কোনো বৈঠক করে, তাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যা যা প্রয়োজন এই মুহূর্তে, বাড়তি ডিজেল, আরো কিছু হয়তো চাহিদা থাকতে পারে, অন্যরকম কিছু, সেগুলো সবই হয়তো, বা আরেকটা জিনিস তারা চান যে দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুনরায় স্থাপিত হোক, ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট বা একদিনের ম্যাচ এগুলো আবার শুরু হোক। সেই সমস্ত সিদ্ধান্তগুলোই কিন্তু হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো একটা প্রস্তাব দিয়েই রেখেছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক কারণে হচ্ছে না। আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখানে আসেন একবার এবং কথা বলেন, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গটা কতটা আলোচিত হবে সেটা পরের বিষয়। কিন্তু সে ব্যাপারে তো মানে প্রকাশ্যে তো তারেক রহমান সরকারকে শেখ হাসিনা বিরোধী কথা বলতেই হবে। তা না হলে তার নিজের দেশে অসুবিধা হতে পারে। জামায়াত এবং এনসিপি অসুবিধা করতে পারে। কিন্তু আমার ধারণা যে সেই বিষয়টা ছাড়াই হয়তো আপাতভাবে একটা কোনো সহমত তৈরি করার একটা জায়গা হতে পারে। দেখুন, সমস্তটাই কিন্তু পর্যায়ক্রমে ধীরে একদিনের, দুদিনের একটা সফরে দেশের মধ্যে যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক বা জটিলতা সেগুলো সমাধান হয়ে যাবে, এটা আশা করাটা একটু বেশি হয়ে যাবে। আমার মনে হয় যেটা সাময়িকভাবে কিছু, কিছু সমাধান হতে পারে। আর শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে যাবেন। ফলে সময় আছে হাতে এখনো অনেক। পরবর্তী সময়ে আরো হয়তো আলাপ হয়। দেশের মধ্যে একটা সম্পর্ক বা আস্থার বাতাবরণ তৈরি হলে অনেক কিছু হয়তো তখন খোলাখুলি কথা বলা যেতে পারে। আপনি দাদা জঙ্গিবাদ নিয়েও অনেক সময় তো আপনার নজরে এসছে জঙ্গিবাদ নিয়ে, এবং বাংলাদেশে কোনো কিছু জঙ্গিবাদের উত্থান যদি হয় সেটা ভারতের জন্য হুমকি। জাতিসংঘ গতকাল একটা প্রতিবেদনে বলেছে যে আল কায়েদা নেটওয়ার্ক আমাদের এই অঞ্চলে শক্তিশালী হচ্ছে এবং তারা বাংলাদেশেও ঘাঁটি ঘাটছে। আপনার কি মনে হয় যে এটা কি কোনো, যেমন আমরা জানি যে ইউএসএ একটা সময় আল কায়েদাকে পৃষ্ঠপোষকতা করেছে, ইন্টারন্যাশনাল কোনো খেলার পার্টিটা নাকি সত্যিকার অর্থেই ইউনূস আমলে জঙ্গিদের জন্য যে একটা উপযোগী সময় ছিল সেইটার বেস করে এখন এই অ্যাক্টিভিটিস গুলো জঙ্গিরা চালানোর সুযোগ পাচ্ছে? কি মনে হয়? আমার যেটা মূলত মনে হয়, দেখুন, আল কায়েদাকে প্রশ্রয় দিলেও শেষ পর্যন্ত আল কায়েদার শিকার হয়ে, জঙ্গিবাদের শিকার হয়েছিল আমেরিকা। 9/11 তো আমেরিকায় ঘটেছে না? সেটা তো ওসামা বিন লাদেনই ঘটিয়েছিল। ফলে তারা তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিলে জঙ্গিবাদ একদিন খেয়ে ফেলে, এটা খুব স্বাভাবিক সাধারণ তত্ত্ব। অনেকটা বলেন না যে বাঘের পিঠে চড়ার মতো, সে বাঘ একদিন খেয়ে ফেলবেই। যারাই বাঘের পিঠে চড়তে চায় তাদের বাঘ একদিন খেয়ে ফেলবে। সুতরাং বাঘের পিঠে না চড়াটাই বাঞ্ছনীয়। তাতে অসুবিধা হতে পারে অনেক। হ্যাঁ, রিপোর্টটা আমি দেখেছি। রিপোর্টটা আমি দেখেছি না, আমি রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনও লিখেছি। ওই রিপোর্টটার 18 নম্বর পাতায় বাংলাদেশ প্রসঙ্গে বলা আছে যে বাংলাদেশে আল কায়দার নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং বিশেষ করে ভারত, আর দুটো বিষয় আছে। এক হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন নিবিড় হয় তখন এই উগ্র মৌলবাদীরা সেটা হতে দিতে চায় না। এবং তার জন্য আজকে তো অনেক রকম তৎপরতাও লক্ষ্য করছি যে বাংলাদেশের ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তান দিবস নাকি উদযাপিত হতে চলেছে, সেখানে কাওয়ালি অনুষ্ঠান নাকি হচ্ছে, এরকম একটা শুনেছি। আমি জানি না কতটা কি সত্য, সেটা পরে জানতে পারবো। দ্বিতীয়ত জিন্নার হচ্ছে জিন্নার যে জিন্নার হ্যাঁ, এবং জন্মদিন পালন দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, শেখ হাসিনাও ঘোষণা করেছেন যে তিনি ফিরবেন ডিসেম্বরে, বা তার উপর একটা জঙ্গি হানা হতে পারে। সেসব কারণেই আল কায়দার যে গোষ্ঠীগুলি তারা এখন তার শাখা প্রশাখা বিস্তার করছেন, আর তার সমস্ত সুযোগ করে দিয়েছেন নোবেল শান্তিজয়ী পুরস্কার প্রাপ্য ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সেই সময় জেল থেকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছেন এবং তাদের কোনো বিচার হবে না বলে অর্ডিন্যান্স জারি করেছেন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও যেটা মেনে চলছে। এবং সেই জঙ্গিদের যদি প্রশ্রয় দেন, জঙ্গিদের প্রশ্রয় এই কারণেই, জঙ্গিদেরকে মনে হয়েছিল তারা তাদের শিল্ড বা আড়াল হিসেবে থাকবেন, তাদেরকে রক্ষা করবেন। জঙ্গিরা, সেই জঙ্গিদের কাজ তো সেই কারণেই তাদের জঙ্গিবাদ প্রশ্রয় বা হচ্ছে, এবং এটা জাতিসংঘের কাউন্টার টেরোরিজম যারা মনিটরিং করে, তদারকি করেন, তাদের দ্বিবার্ষিক রিপোর্ট। ফলে এই রিপোর্টটা দীর্ঘ রিপোর্ট, রিপোর্টটা সম্পূর্ণটাই আমি পড়েছি, দেখেছি। ফলে এটা উদ্বেগ, এবং তার সঙ্গে উল্লেখও করা হয়েছে যে
কি বলে, এটা একটা নতুন সূত্র পাওয়া যাচ্ছে যে লালকেল্লাতে গত বছর যে হামলা হয়েছিল তাতে যারা ধরা পড়েছিল বলা হচ্ছে সেটাও আল কায়দা, ভারতীয় উপমহাদেশের একটা নেটওয়ার্ক, এবং তার সেই সূত্রে অনেকে গ্রেপ্তারও হয়েছিল তখন। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা অতটা সহজে জোড়েনি। কিন্তু এই রিপোর্টটার পর কিন্তু বোঝা যাচ্ছে সেই আল কায়দা যদি ভারতেও এরকম নেটওয়ার্ক তৈরি করেন এবং তারা বাংলাদেশেও যে নেটওয়ার্ক আছে উভয় গোষ্ঠীর মধ্যে কোনো যোগসাযোগ হয়েছে কি হয়নি, এই বিষয়টা তো গোয়েন্দারা তদন্ত করছেন, এবং যে কারণে সম্ভবত আমার নিজের ধারণা যে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটা বিশ্বের গোয়েন্দা বিভাগ তারা দেখেন দায়িত্বে আছেন, তার প্রধানের নেতৃত্বে খুবই একটা ব্যতিক্রমী সফর ঘটেছে ঢাকাতে। এটা সম্ভবত জঙ্গিবাদ সম্পর্কে তাদেরকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য। তারপরে আমরা দেখেছি বাংলাদেশ সরকার নেমেছেন সেই তল্লাশি করতে, তাতে সাভারে বেশ বিস্ফোরক ধরা পড়েছে, সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে প্রশমন করতে গিয়ে দেখা গেছে গোটা এলাকা কেঁপে উঠেছে। তারপরে বরিশালে বিস্ফোরণ ঘটেছে। এই রিপোর্টগুলো তো সাধারণ বাংলাদেশের কাগজে প্রকাশিত হচ্ছে না, কিন্তু এগুলো তো সবই খবর পাওয়া যাচ্ছে। ফলে এটা তো একটা চিন্তার বিষয় তো আছেই। ফলে জঙ্গিবাদের ব্যাপারটাও একটা প্রবল চিন্তার সঙ্গে হয়তো দিল্লিতে এলে তারেক রহমান সরকার, যেটা তারেক রহমানের পক্ষেও বিপজ্জনক হতে পারে। ফলে তাকে হয়তো আরো বেশি, আমাদের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে হয়তো বিস্তারিত তাকে তথ্য দিতে পারেন বলে মনে হয়। দাদা, একজন একজন দর্শকের একটা প্রশ্ন। আমাদের দেশে দেখলাম অনেকেই এই কথাটা বলছে, জেএনজি আন্দোলনের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন শের বাহাদুর। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশও কি সম্ভব? মানে না, বুঝতে অনেকটা বোঝা পারলাম না যাচ্ছে কি। না, আমি ঠিক নেপাল বুঝলাম না গ্রেফতারি নেপালে। পরোয়ানা মাথায়, জি, দেশে হ্যাঁ। ফিরেছেন জেএনজি হুম, হুম, আন্দোলনের পরে। তুলনা হুম। করতে যাচ্ছেন যে বাংলাদেশেও কি শেখ হাসিনা ফিরলে এইসব গ্রেফতারি পরোয়ানা সাজা টাজা স্থগিত হতে পারে কিনা? না, দেখুন, এখন হওয়া তো উচিত। আপনি যদি বলেন তো হওয়া উচিত, নতুন করে বিচার হওয়া উচিত। কিন্তু তারা ক্রমাগত বলে যাচ্ছেন সেই আইসিটি ট্রাইব্যুনালের রায়কে ধরে নিয়েই যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্ত। যে বিচারটাই অত্যন্ত প্রহসন, সেটাকে ভিত্তিতে কি করে বলা যাবে? ফলে সেগুলো তো স্থগিত হয়ে নতুন বিচার হতে, তো তার মুখোমুখি হতে শেখ হাসিনার তো কোনো আপত্তি নেই। কিন্তু বিচারের মুখোমুখি হতেই চান, তাই না? সবশেষ দাদা একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। আমরা আগেই জানিয়েছি আজকে অনুষ্ঠানটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। আপনার কথা সূত্র ধরেই বাংলাদেশে এনসিপির চিফ বলছে যে শেখ হাসিনার ইস্যু সমাধান না করে তারেক রহমানের ভারত সফর করা ঠিক হবে না। এনসিপি প্রেশার, নিশ্চয়ই জামাতেরও সে একই প্রেশার। দেখুন, এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন এনসিপির কথা শুনে আমি তো বলেছি তারেক রহমান যদি না আসেন তাহলে জয়টা হবে এনসিপির এবং জামায়াতের, আর বিএনপির হবে পরাজয়। সেই নির্বাচিত সরকার, তার এত মানে একটা ব্রুট মেজরিটি আছে, সে যদি এই ধরনের কতগুলো অপাংতেও, তো অতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের দাবি যদি মেনে তিনি না আসেন, সেটা তাকে অনেক অসহায় মনে হবে। কিন্তু আমার মনে হয় সেটা তিনি করবেন না। এদেরকে উপেক্ষা করেই তিনি আসবেন। তিনি আসবেন বাংলাদেশের স্বার্থে আসবেন, বাংলাদেশের মানুষের স্বার্থেই আসবেন। ইউনাইটেড জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে দ্বিবার্ষিক রিপোর্ট, তাতে রিপোর্টে যারা কাউন্টার টেররিজম নিয়ে মনিটর করেন, তারা এই রিপোর্টটি প্রকাশ করেছেন। এটি দীর্ঘ রিপোর্ট আছে, তাতে কোথায় কোথায় জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে তার সম্পর্কে উল্লেখ আছে। উল্লেখ করতে গিয়ে এই রিপোর্টটার যে 18 নম্বর পাতা, সেখানে উল্লেখ করা আছে যে বাংলাদেশও এই আল কায়দা গোষ্ঠী, তারা সেখানে শিবির তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং করছে। এবং একই সঙ্গে যেটা বলেছে যে লালকেল্লাতে যে ভারতে গত বছর যে বিস্ফোরণ ঘটেছিল, যে হামলা হয়েছিল জঙ্গিদের, সেটার সঙ্গে আল কায়দা যুক্ত আছে বলে তাদের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সে ভিত্তিতে তো অনেক ভারতে গ্রেপ্তারও হয়েছে, সে নিয়ে রয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারটাই প্রথম জানা গেল। এবং বাংলাদেশের যে মূলত যে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে, সে বিষয়টা তো, এ বিষয়টা তো আর গোপন কিছু নয়। কারণ সেই জুলাই আগস্টের সময় থেকে বিভিন্ন জেল থেকে যারা কারাবন্দী হয়েছিল তারা মুক্তি পেয়েছে, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
এবং জঙ্গিবাদীদের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, মৃগাক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এটা তো সকলেই জানে, সকলেই বুঝতে পারছেন। ফলে এই বিষয়টা নিঃসন্দেহে ভারতের নিরাপত্তা এজেন্সি তাদের কাছে উদ্বেগজনক, এবং এবারে কেউ কিছু বলেননি। কিন্তু অনুমান করা হচ্ছে যে ভারতের বহির্গোয়েন্দা বিভাগের যে প্রধান সংস্থা, যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটাকে বলা হয়, তার প্রধান পরাগ জয়েন তিনি 4 সদস্যের একটি দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তিনি ডিজিএফআই এর কর্তাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছেন। হয়তো সেখানে মত বিনিময়, এই তথ্য বিনিময় হয়ে থাকবে, কারণ তারপরেই দেখলাম যেটা আগের দিন সম্ভবত তোমারই চ্যানেলে তুমি আমাকে ছবি দেখিয়েছিলে, যে জি সাভারে যে বিস্ফোরণ ঘটেছে এবং সেখান থেকে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে, যে ব্যাপারে বাংলাদেশের পুলিশ খুবই সন্তর্কভাবে বিষয়টাকে গোপন রেখেছে, বাংলাদেশের মিডিয়াও খুব একটা প্রকাশ করছে না। তারপরে বরিশালেও একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়গুলো তো নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক, এবং এটা তো ভারতের নিরাপত্তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে, এটা যেহেতু যে মন্ত্রণালয় দেখে, সেটা সাধারণত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, কারণ জঙ্গিবাদ রোখা বা দমন করা, কাউন্টার টেরোরিজম বিষয়গুলো যারা গিয়েছিলেন তারা তো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনের গোয়েন্দা সংস্থা। তারা প্রধানমন্ত্রীদের নিরাপত্তাও দেখেন। ফলে বিষয়টা খুবই সর্বোচ্চ পর্যায়ে এরকম ধরনের একটা সফর সাম্প্রতিক সময়ে হয়নি। ফলে এটা নিঃসন্দেহে অনেক কৌতূহল তৈরি করেছে, অনেকে নানা রকম জল্পনা করেছেন, কিন্তু সেই জল্পনাটা মানে অতটা আমার কাছে বিশ্বাসযোগ্যতার কিছু নেই। কিন্তু এটা ঘটনা যে যেটা পরের দিনই দেখলাম, ওই সফর ওরা ফিরে আসার পরেই দেখলাম 10ই আগস্ট যে নিরাপত্তা পরিষদে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, যে প্রকাশের রিপোর্টের কপি তো আমার কাছে আছে, যার ভিত্তিতে আমি একটা প্রতিবেদনও লিখেছি। জি তো ফলে এই বিষয়টা তো নিঃসন্দেহে একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। জানি না বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো এখনো মতামত প্রকাশ করে। এতদিন তো বলেছে জঙ্গি নাটক সব আওয়ামী লীগে করেছে বা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত। 24-এ আমরা দেখলাম, আপনারাও বললেন, এখন জাতিসংঘ সেম কথাটা বলছে। বা আপনার ইসরায়েলের অ্যাম্বাসেডার তিনিও বলেছিলেন বাংলাদেশে এই অবস্থা। এখন এটা নিয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকদের কি আলোচনা? আপনি তো অনেকের সাথে আলোচনা করেন বা অনেকের সাথে কথা হয়। তারা এই বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছেন। টোটালি এড়িয়ে যাচ্ছেন তাদের, হ্যাঁ, মানে যে মূল স্রোতের মিডিয়া যারা, তারা এড়িয়ে যাচ্ছেন। তারা বিষয়টাকে, হয়তো তাদের উপর কোনো চাপ আছে যেটা বলতে চাইছেন না। এ বিষয়ে যেন কোনো সংবাদ গণমাধ্যমে যেন প্রকাশ না পায়। দাদা, অনেকে এই জিনিসটা, এই যে জাতিসংঘের এই রিপোর্টটাকে মিলাতে চাচ্ছেন, বলছেন যে মানে এই ইসরায়েলের অ্যাম্বাসেডর বললেন, এরপরে ভারতের আসলো, আসার ঠিক 3 দিন থেকে 4 দিন পরে এই রিপোর্ট, এইটা হয়তো ইন্ডিয়া বা করিয়েছে জাতিসংঘকে দিয়ে। আসলে এটার ভিত্তি কি? বা এটা কি মনে করেন যে র দ্বারা সম্ভব জাতিসংঘকে দিয়ে করানো এই কাজ? এদের উত্তর দিলে না গুরুত্ব দিয়ে দেওয়া হয়। সব পাগলদের কথার কে গুরুত্ব দেবে? এদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এগুলো অতি বাজে, মানে অতি সাধারণ স্তরের, নিম্ন স্তরের আলোচনা। এই আলোচনা তো না করাই ভালো। এটা এটা একটা কথা বলা মানে তাকে গুরুত্ব দিয়ে দেওয়া হয়, যা বলছে। তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয় কোনো সাংবাদিকেরই এই ধরনের জিনিস নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। আমরা তো দেবোই না, প্রশ্নই ওঠে না কোনো। আর আমি জানি না, শুনিও নি এরকম কোনো বিষয়, হাস্যকর বিষয়। অলরেডি বলা-বলি হচ্ছে বিভিন্ন জায়গায়। না, না, সে যা খুশি তাই। বাংলাদেশে তো নানা ধরনের, ওটা তো প্র্যাকটিক্যালি সবাই ওখানে গুজব নিয়ে মেতে ওঠেন। বলে যাই না, ওরা একটা ভালোবাসেন। কাজ তো নেই। অনেকের চাকরি নেই, বাকরি নেই, কোথাও কোনো কিছু করার নেই। একটা সময় কাটাতে হবে তো। সময় কাটাবেন এইসব গুজব নিয়ে। আর 3 দিন আগে এপির একটা রিপোর্ট, অ্যাসোসিয়েট প্রেস এর একটা রিপোর্ট পড়েছিলাম। আপনি যেহেতু বললেন যে চাকরি নিয়ে কাজ নেই, আসলে ৩৭৮টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ১৭ লক্ষ বেকার বর্তমানে, শ্রমিক বেকার। হুম। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, একাকার অবস্থা। তার ভিতরে আজকে হয়তো বাঁচিয়ে দিয়েছে ভারত, যে ৮২ লক্ষ লিটার জ্বালানি দিয়েছে আমাদেরকে। দাদা, আরেকটা জিনিস দেখে, এটা আপনি হয়তো কিভাবে নিবেন, এই যে এটা বাংলাদেশে জিন্নার মৃত্যুবার্ষিকীর পর এবার প্রেস ক্লাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত, যেখানে
পাকিস্তানে এই স্বাধীনতা দিবস পালন করতে যে 95 জন হতাহত, জন নিহত, 94 জন সম্ভবত আহত। এখন বাংলাদেশে জিন্নার বা পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়। কিছুদিন আগে আমরা আমেরিকার স্বাধীনতা দিবস করলাম, এবার পাকিস্তান। হুম। কেমন দেখছেন আমাদের? না, সেটা তো আমরা জানাই ছিল তো। গোটা পরিবর্তনটাই বাংলাদেশে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য। সেই কারণে এই ঘটনাগুলো এটা স্বাভাবিক। এগুলো তো আরো বেশি প্রমাণ হয়ে গেলেন, জ্বলন্ত প্রমাণ যে বাংলাদেশের যে সেই তারা আবার পুনরায় পূর্ব পাকিস্তান চাইছেন, সেই রাজাকারদের রাজত্ব চাইছেন, এবং প্রেস ক্লাবে যারা আছেন তারা যে এই ধরনের কাজ করবেন। আমি শুনেছি কেউ কেউ বলছেন যে ওখানে নাকি কোনো একটা কাওয়ালি অনুষ্ঠান করার কথা, মানে ঠিক পাকিস্তানের স্বাধীনতা দিবস বলে নয়। এখন আমি জানি না সেটা স্বাধীনতা দিবসে অনুষ্ঠানটা হলে হয়তো বোঝা যাবে, কিন্তু ব্যাপারটা খুবই কখনো বাংলাদেশে ঘটেনি। কাওয়ালি গান কিন্তু আমাদের এখানেও হয়, আমাদের প্রেস ক্লাবেতেও হয়, হয় না যে তা না। কিন্তু সেটার সঙ্গে কোনো রাষ্ট্রের স্বাধীনতা উৎসব পালন করা, আমাদের এখানে কোনো দেশেরই কোনো প্রেস ক্লাবেতে কোনো রাষ্ট্রেরই স্বাধীনতা উৎসব পালিত হয় না, বরং আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে প্রেস ক্লাব এখানে বন্ধ। এবং কারণ সকলেই সেদিন সেই দিনটা তারা শুনতে চান কি হচ্ছে না হচ্ছে সারা দেশে ইত্যাদি। এই জন্য প্রেস ক্লাবে আসা যায় না আর কি, প্রেস ক্লাবটা বন্ধই থাকে। কিন্তু এখানে পাকিস্তানের দিন মানে তো আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই দিন সন্ধ্যায় কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা জাতীয় প্রেস ক্লাবে বা ঢাকায়, শুনেছি হচ্ছে, আমিও দেখেছি নোটিশ হচ্ছে, কিন্তু এখনো জানি না কি হয়েছে সেখানে এক্স্যাক্টলি। মানে না জেনে পুরোটা বলতে পারবো না, তবে দিনটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাকতালীয় ভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই এই অনুষ্ঠান করা হচ্ছে, সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। দাদা, আপনি সাংবাদিকতা ছাড়ুন, আপনি রাজনৈতিক বিশ্লেষণ ছাড়ুন, এজ এ নরমাল একজন পার্সন ভারতের, সেই হিসাবে আমাকে একটা কথার জবাব দিন। এই যে আমরা সবাই তারেক জিয়া যাচ্ছে কিনা, যাবে কিনা, আসবে কিনা, তাকে দাওয়াত দেওয়া হয় নাই, দাওয়াত দিতে হবে, যেইখানে পুরো দেশ 24-এর 5ই আগস্টের পরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চিল্লাইতেছে, সেইখানে ব্রিক্সের সদস্যও না বাংলাদেশ, তাকে নিয়ে বা তাকে আনার জন্য, তাকে ভারত যাওয়ার জন্য এত কেন? না, সেটা তো দেখুন, এটা তো একটা দেখো, একটা আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা তো উপেক্ষা করে থাকতে পারবো না। তাদের সঙ্গে তো একটা এঙ্গেজমেন্ট চাই না। যেমন ধরো এখন বাংলাদেশের যেমন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে একমাত্র পাকিস্তান বা চীন তার যাই পালন করুন স্বাধীনতা দিবস, তারা তো কেউ সাহায্য করতে পারবেন না। ডিজেলটা তো ভারত থেকেই নিতে হবে, তাই না? বিদ্যুৎ তো ভারত থেকেই নিতে হবে, কাঁচা সবজিও ভারত থেকে নিতে হবে। কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ ইউনূসের আমলে ভারতের বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল, সেই নিষেধাজ্ঞা এখনো রয়েছে, বহাল রয়েছে। তারা সবকিছু নেবেন, তা দেবেনটা কি এটা তো এখনো ঠিক হয়নি। তো সেই আলোচনাটা একটা আলোচনার টেবিলে বসলে এগুলো আলো, তারা আবার বাংলাদেশ চান তারা ভারতের সঙ্গে ক্রিকেট মরশুম আবার শুরু হোক, ক্রিকেট খেলা আবার শুরু হোক, যেটা বন্ধ হয়ে আছে সেটার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব আছে। তো এগুলো তো প্রধানমন্ত্রী সফর হলে তখন এগুলো সব সিদ্ধান্ত হতে পারে আর কি। কিন্তু ভারতের দিক থেকে যেটা প্রয়োজন, যেগুলো দরকার, যেগুলো হচ্ছে উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি, এবং যে প্রজেক্টগুলো এলওসির যে প্রজেক্টগুলো আটকে আছে সেগুলোর আবার পুনর্নবীকরণ, আবার চালু করা, একই সঙ্গে যে নিষেধাজ্ঞা বাণিজ্য সংক্রান্ত বিষয় আছে সেগুলোর প্রত্যাহার করা, এগুলো তো উভয় পক্ষে দাবি দেওয়া জানিয়ে একটা সমাধান সূচকে আসতে পারে আর কি বলে মনে হয়। তার মানে সেই জন্যই মানে দুই দেশের আমাদের তো প্রধানমন্ত্রী বসলে অনেকই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন? হতে পারে, হবেই এরকম বলছি না, কিন্তু হতে পারে। কিন্তু এই সফরের সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার স্পষ্ট, এটা ভারত স্পষ্টই করে রেখেছে, সেটা হচ্ছে ওই শেখ হাসিনা প্রত্যাবর্তন এটা কোনো শর্ত নয়, এটা কোনো বিষয়, ওটা অন্য বিষয়। ওটার সঙ্গে ভারত বাংলাদেশের শেখ হাসিনাকে না ফেরত দিলে তিনি ভারতেই আসবেন না, তো ডিজেলটা ভারত থেকে নিয়ে যাচ্ছেন, তো শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকেই তো ডিজেল নিচ্ছেন, তাই না? তো ডিজেল না নিলেই পারেন যে ডিজেলটা নেবো না, ওখানে শেখ হাসিনা আছে, ওটা শেখ হাসিনার গায়ের গন্ধ আছে ডিজেলে, তাই না? তা তো নয়, সম্ভব নয়। ওগুলো বলার জন্য ওদের ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি কে সন্তুষ্ট করার জন্য এগুলো বলতে হয়, তাই বলছেন, সিরিয়াসনেস নেই। দাদা, অনেকেই বলছেন যে শেখ হাসিনা এখন একটা বোঝার মতো হয়ে গেছে ভারতের কাছে, এটা গত 2-1 দিনে বলছেন,
যে যার কারণে ওনাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হচ্ছে, এই করানো হচ্ছে, মানে শেখ হাসিনাকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য। আপনার কাছে আসলে কি মনে হয়? না না, তিনি তো একটা বিপদে পড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তিনি আমাদের সম্মানিত অতিথি, সেই হিসেবেই তিনি আছেন। এই বোঝা ভারতের যারা মুক্তিযুদ্ধের পক্ষের বিশ্বাসী মানুষ তারা কেউ মনে করেন না যে তিনি ভারতের বোঝা হয়ে গেছেন, সেরকম না। দাদা লাস্ট দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আজকে একজন সাংবাদিক যিনি আপনাদের ওই প্রোগ্রামে হাজির ছিলেন, উনি নিজেই প্রশ্ন করেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে। তিনি বললেন যে ওনার কাছে একটা রিপোর্ট আছে যে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা তারা নাকি অলরেডি ভারত সরকারের হাতে একটা রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ গেলে ওনার জীবন নাশের সম্ভাবনা প্রবল। এই ধরনের কোন রিপোর্টের কথা কি আপনি জানেন কিনা বা বুঝতে পারছেন কিনা? না, আমি এরকম, তার জীবনের সংকট তো আছেই, সে তো জঙ্গিরা ঘোষণাই করেছে তাকে হত্যা করবে, সে তো আছেই, খুবই স্বাভাবিক, সে তো থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে নতুন করে কিছু এরকম নয় যে শেখ হাসিনা খুব একেবারে গোলাপ ফুল বেছানো পথ ধরে তিনি ঢাকায় ফিরবেন, এরকম তো সম্ভব না। তার বিরুদ্ধে তো অনেক আক্রমণ আনা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে আপনাদের কি, যদি উনি দেশে যায়, ভারত সরকার কি এটার দিকে চোখ রাখবে যে কি হচ্ছে না হচ্ছে, বা নিরাপত্তার বিষয়টা? নিরাপত্তার বিষয় তো অবশ্যই আমাদের তো প্রধান শর্তই আছে, তার জীবনের যেন কোনো ক্ষতি না হয়, সেটা তো নিশ্চয়ই দেখা হবে। দাদা আমি আপনাকে ছেড়ে দিব। সর্বশেষ সেম ওই আগের প্রশ্নটাতেই যাই, যেটা আমাদের জাতিসংঘের যেই আল কায়দার নেটওয়ার্ক, আসলে এই বিষয়টা, এই রিপোর্টটা আসার পরে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি কি ইম্প্যাক্ট পড়তে পারে বাংলাদেশের উপরে, এবং কি ইম্প্যাক্ট পড়তে পারে আপনার ভারত, পাকিস্তান, নেপালের পুরোটার উপর? কারণ আপনি না, যেহেতু পুরোটা পড়েছেন। এটা তো কেবলমাত্র যে বাংলাদেশে তা না, তাই সেই রিপোর্টে বলা আছে ভারতেও হয়েছে, তাই না? জি জি। তার ফলে তো এই উপমহাদেশে সকল দেশের পক্ষে নিরাপত্তার পক্ষে একটা চিন্তার বিষয়, ফলে এই সমস্ত দেশগুলোকে একত্রিত হয়ে এ বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপার আছে। আমার মনে হয় আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হতে পারে। ওকে। তাহলে আমেরিকায় কি এখন আপনাদের পক্ষে থাকবে এই জঙ্গি যা হচ্ছে? না, আমেরিকা তো টেরোরিজমের বিরুদ্ধে তো থাকেই, কারণ তারা তো নিজেরাও টেরোরিজমের শিকার নয়, আল কায়দারই শিকার আমেরিকা। জি জি জি। আমেরিকা তো এমন কিছু চাইবে না যে আল কায়দার প্রভাব বাড়তে থাকুক, তাই না?